দেখেন সবাই আজকে থেকে মোটামুটি হোমওয়ার্ক চালু হবে, আর হোমওয়ার্কগুলো 100 অবশ্যই করবেন, চাইলে একটু বেশিও করবেন, যে যতটুকু থাকবে তার চেয়ে একটু বেশি করবেন। ওকে, আখি আক্তার শুনতে পাচ্ছেন? আখি খানম শুনতে পাচ্ছেন? হেডফোন খুলে কথা বলতে হবে। আখি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। নাজমা আক্তার, কি অবস্থা? কাজ করেন বাসায়? করি মোটামুটি। আচ্ছা, বাকি কাজেও কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। হ্যাঁ, তো আখি, আমি আপনার কথা এখনো শুনতে পাইনি। আপনি হচ্ছে হেডফোনটা খুলে। জি হ্যাঁ, বলুন, এবার বলুন, কাজ কি করছেন বাসায় মোটেও? হ্যাঁ করছি একটু। আচ্ছা, কতটুকু করছেন দেখাতে পারবেন? মানে এই যে কোনটাকে কি বলা হয় এগুলা যা যা পড়ে দিছিলেন এগুলাই আর কি। আচ্ছা, তাহলে কিবোর্ডের মধ্যে ফাংশন কি কয়টা বলেন তো? এবং থেকে F12 কয়টা টোটাল? 12টা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বাকি সবাই তো মোটামুটি কিবোর্ডটা চিনে ফেলছেন তাই না? চিনেছেন কি? Yes, sir. আচ্ছা, চিনছি। তো এখন আসলে কিবোর্ডের ক্লাসটা একটু সামনাসামনি হলে ভালো হয়, কারণ তাহলে দেখা যায় কীভাবে হাত রাখতে হবে, কীভাবে হাত আঙ্গুল চালাতে হবে। আমি এখন থেকে রেগুলার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডও কিছুক্ষণ দেখাবো, এবং এর সাথে সাথে হচ্ছে আমি কিবোর্ডটা কীভাবে চালাতে হয় এটাও দেখাবো। তো যেভাবে বলবো আশা করি সবাই বাসায় ওইভাবেই কাজ করবেন, মানে স্পেশালি হাতটা কীভাবে সেট আপ করতে হয়। এটা প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু যখন আপনার এটা প্র্যাকটিসে চলে আসবে তখন আর এটা কষ্ট হবে না। তো এই জন্য একটু কষ্ট করে হলো এখন যেভাবে যে নিয়মে বলবো ওই নিয়মটা অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা, আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেন হচ্ছে শেষের দিকে আমি কিবোর্ডের ক্লাস দেখাবো। স্ক্রিনটা শেয়ার করলাম, আর একটা ফাইল চালু করা ছিল, এটাকে কেটে দিই। ওকে, অনেক কিছু চালু করা। তো আকি খানে বলেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করব? একটা পদ্ধতি বলেন। আমি অনেকগুলো পদ্ধতি দেখাইছিলাম, একটা পদ্ধতি বলেন। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। নিচে পিন করা ওয়াটার থেকে হচ্ছে ওখানে ক্লিক করে ওপেন করে ফেলবো। আচ্ছা, খুব ইজি। একটু কঠিন পদ্ধতি বলেন তো। তাহলে হচ্ছে উইন্ডোজ থেকে ওপেন করব। উইন্ডোজ মানে স্টার্ট বাটনে গিয়ে তারপরে তারপরে হচ্ছে ওই যে কি বলে মাইক্রোসফট অফিস, ওখানে ক্লিক করলে হচ্ছে ওয়ার্ডটা চলে আসবে। অফিসে ক্লিক করলে তো ওয়ার্ড আসে নাই, আসবে। তাহলে কি করতে হবে? ওয়ার্ড আনতে হলে আমাকে কি করতে হবে? ওই যে অফিসে ক্লিক করলাম কিন্তু আমার ওয়ার্ড আসে নাই, তাহলে এখন আমার কি করতে হবে? তাহলে এখন হচ্ছে আমাকে ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে, নিচে যেহেতু ডব্লিউ সিরিয়াল। হ্যাঁ, ডব্লিউ সিরিয়াল নিচে আসলাম। ওকে, এখন ওপেন করলেই হবে। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, এই তো কাজ। এইটুকু আমরা দেখেছিলাম। এটা হচ্ছে 2007 যদি ব্যবহার করেন, তাহলে 2007 এখন কেউ ব্যবহার করে না, মোটামুটি যারা প্রফেশনালি কাজ করে। আর যারা হচ্ছে 10 নম্বরের দোকানে কাজ করে কিংবা 1 নম্বর নীলক্ষেতে কাজ করে, ওদের কাছে 2003 ভার্সনটা পাওয়া যায়। যদি কারণ ওরা হচ্ছে শত শত কাস্টমার নিয়ে কাজ করে, তো কার কোনটা কী ফাইল বোঝা যায় না, এই জন্য সব রাখে, যেটা মন চায় সেটা দিয়ে কাজ করে। যাই হোক, আমরা যেহেতু আপডেটেড সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, আমারটা আপডেটেড না, কারণ 2013 সালের সফটওয়্যার ব্যবহার করতেছি, এখন 2021 সাল, 21ও শেষ, 22 সাল চলে আসছে। এটাও অনেক, তবে 2021 বা 19 এটা অনেকটাই সেম। যাই হোক, এটুকু আমরা দেখাইছিলাম। এখানে যেটা থাকবে যে এখানে কিছু টেমপ্লেট দেওয়া থাকবে, ফ্রি টেমপ্লেট, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। আর যেমন দেখেন এখানে আছে কি পার্টি ইনভাইটেশন কার্ড। এখন আপনি যদি পার্টি ইনভাইটেশন কার্ড করতে যান তখন কি হয়, একটা নিজের একটা ডিজাইন করতে হয়, তো ডিজাইনটা যদি না জানেন তখন এইখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, আর এই শেষের এই কাজটাকে দেখাইছিলাম, ওপেন আদার ডকুমেন্ট, এটাকে দেখেছিলাম। না স্যার, এটা দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে যারা 13 বা 13+ ইয়াটা ব্যবহার করেন, আপডেটেড ভার্সন, সবারই এটা থাকবে। তো এই ওপেন আদার ডকুমেন্টসে ক্লিক করলে এখানেও আমরা ওই যে রিসেন্ট যে কাজগুলো সেটা পাবো।
এই আর কি, এটা আর কিছু না। আর একদম শেষে একটা অপশন আছে, সেটা কি দেখেন, রিকভার আনসেভ ডকুমেন্ট। এটার একটা খুব মজার জিনিস আছে, সেটা হলো যে ধরেন আপনি কাজ করতে করতে কোনো একটা জিনিস আপনি সেভ করতে ভুলে গেছেন, অথবা আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, যে কোনো একটা সমস্যা হতে পারে যে আপনার ডকুমেন্টটা হয় নাই, আপনার হচ্ছে সেভ হয় নাই। তো ওই আনসেভ ডকুমেন্টটাকে আপনি কি করতে পারবেন, ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওইটাও কম্পিউটার ধরে রাখে, হ্যাঁ ওইটাও কম্পিউটার ধরে রাখে। তো এখন হচ্ছে, তো আমরা এই রিকভার আনসেভ ডকুমেন্টে ক্লিক করলে আমার এখানে যে ডকুমেন্টগুলো এখনও সেভ হয় না, দেখেন এখানে কিন্তু দুইটা ডকুমেন্ট আছে যেটা সেভ হয় নাই। তো এখানে যে কোনো একটাতে আমি ক্লিক করে, যেমন রিসিপিয়েন্ট নাম আছে, দেখেন এটা আমি এটা যে কোনো একটা কাজ আমি কি করছিলাম, সেভ দেইনি। এখানে দেখেন এইটার ফরম্যাট কিন্তু এএসডি। এএসডি মানে হচ্ছে আনসেভ ডকুমেন্ট। ওকে ওকে, তাহলে হচ্ছে এখন যদি এটাকে আমি ওপেন দেই, তাহলে এই যে দেখেন সেদিন আমি এটাকে ওপেন করছিলাম, আপনাদের কাজ ভাই একটু দরজাটা লক করে দিন। সেদিন আমরা হচ্ছে এই কাজ দেখাইতে গিয়ে এটাকে আমি ওপেন করছিলাম, কিন্তু আমি সেভ করিনি, সেটা কিন্তু এখানে দেখেন চলে আসছে। এখন যদি আমি এখানে সেভ অ্যাজ করি, তাহলে আমি এটা সেভ করতে পারবো, হ্যাঁ এটাকেও আমি সেভ করতে পারবো। তো এটা আপনাদের যারা নতুন একেবারে, আপনাদের এটা হতে পারে যে আপনি একটা কাজ করতে গেছেন কিন্তু কাজটা এখনও সেভ করেন নাই, বা কম্পিউটার বন্ধ হয়ে গেছে। এটা প্রথম দিকে আপনাদের হবেই, মাস্ট হবে, সবার সাথে হয়েছে, হ্যাঁ। আর একটা বিষয় একটু যদি বলি, একটু মজার বিষয়, সেটা হচ্ছে যে পৃথিবী কিন্তু একটা মানে পরম্পরা, একটা ইতিহাস সৃষ্টি করতে করতে আসে, এবং সবগুলোই একই জিনিস। আমার বাবা মার সাথে যেটা ঘটেছে সেটা আমার সাথে এখন ঘটতেছে, হয়তো একটা ভিন্ন রূপে ভিন্ন মানুষের সাথে। তো এরকম কম্পিউটারে যখন আপনি কাজ করবেন, আপনার সিনিয়ররা যেটা ফেস করছে আপনি সেটা ফেস করবেন, এবং ওইটা ফেস করার কারণে আপনি সেটা শিখতে পারবেন। এইরকমই এর সব জায়গায় একই রকম, ঠিক আছে। হয়তো একটু ভিন্ন লুকে আসে, ভিন্ন মানুষের সাথে আসে, ভিন্ন কাজের সাথে আসে, এই আর কি, ঠিক আছে। তো আপনারা যারা এখন নতুন কাজ করবেন, আপনারা দেখবেন যে কাজ করতেছেন, সেভ করতে ভুলে গেছেন, সেভ করবেনই না, মনেই থাকবে না সেভ করতে। তো যখন এরকম আস্তে আস্তে দুই একটা জায়গায় গিয়ে আপনি এতভাবে ঠকে যাবেন যে আপনার কাজটা সেভ করতেই পারেন নাই। যেমন আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি, এই লাস্ট মান্থে অর্থাৎ নভেম্বর মাসে আমার অফিসের প্রায় হচ্ছে 1000 মেডিসিনের হিসাব আমাকে রাখতে হয় এক্সেলের মধ্যে। প্রতিদিনের ডেইলি রিপোর্ট, সাথে সাথে হচ্ছে ইনপুট আউটপুট, মানে যেটাই আছে সব আমার এক্সেলের মধ্যে করতে হয়। কিন্তু কোনো একটা কারণে আমার ওই কম্পিউটারে কেউ একজন বসে আমার সব ডকুমেন্টগুলো ডিলিট করে দিছে, এবং এমনভাবে ডিলিট করছে আমার রিসাইকেল বিনের মধ্যেও নাই, এমনভাবে ডিলিট করছে। এখন কেউ কি শত্রুতা করে করছে নাকি অন্যভাবে করছে জানি না। তো এখন কি করব, আমি তো পরে আর ওই ডকুমেন্টটা ফিরে আনতে পারিনি। তো এটা এরকম হতে পারে, আপনারা, আমার তো এটা মানে আমি ইচ্ছাকৃত করি, অন্য একজন করছে, ঠিক আছে। আপনারা নিজেরাই ডিলিট করে দিবেন ভুলে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রিসাইকেল তো আমাদের আছেই। আর তাছাড়া যদি কোনোভাবে আপনি সেভই করেন, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, তখন আমরা এই ওয়ার্ডে গিয়ে এই যে ওপেন আদার ডকুমেন্ট, দেন হচ্ছে একদম নিচে যাব, নিচে গিয়ে রিকভার আনসেভ ডকুমেন্ট, এখানে গেলে আমরা ওইটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো আমি কি করব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, যদি আমাদের একদম নতুন, কিছুই জানি না আমরা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আসলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আসার পরে আমরা তো মোটামুটি এখানকার পরিচয়টা পেয়েছিলাম, তাই না? হ্যাঁ, আমি যদি একটা একটা করে ধরি, আমাকে হচ্ছে আকি খানমই বলেন, আমি যতটুকু মার্কিং করতেছি এটার নাম কি বলেন, এই জায়গাটার নাম কি? ওয়ার্কিং এরিয়া। এই জায়গাটা, কোনটা? এই জায়গাটা যেটা আমি মার্কিং করে দিছি, লাল কালার দিয়ে মার্কিং করছি, আপনি বলেছেন এটা ওয়ার্কিং এরিয়া। না, আমি হচ্ছে নিচেরটা খেয়াল করছি, উপরেরটা আমি দেখি নাই, সেই জন্য বলে ফেলছি। আচ্ছা, তাহলে এটা কি বলেন? খাতা বের এই করবেন। পুরাটা যতটুকু মার্ক রিবন খাতা দেখে বলছেন? না, আচ্ছা, এবার হচ্ছে আমাকে নাজমা আক্তার বলেন, এই জায়গাটার নাম কি, নিচে যেখানে আমি মার্কিং করছি? না এটা আমি জানি না। আচ্ছা, আর কেউ জানেন এই জায়গাটার নাম? কেউ জানেন? স্ট্যাটাস বার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা নাজমা আক্তার, আপনি কিন্তু ফেল করলেন, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি যেটাকে আমি মার্কিং করছি এখন? পার্কিং এরিয়া।
কে বলছে ওয়ার্কিং এরিয়া? ভুল আমি স্যার। ভুল। স্যার আপনি কি যে ডান পাশের এই যে ওয়ার্কিং এটা এরিয়া তো বুঝাইছেন? যে পেজটা। আমি এই যেখানে মার্কিংটা করছি, এই যেখানে আমি দেখেন দাগাদাগি করতেছি এই জায়গাটা ও আমি আচ্ছা এটা স্যার, আমি তো মনে করলাম যে স্যার এই যে এই না, ভিতরেরটা। আমি তো মার্ক করছি এখানে, আপনি ওখানে বলবেন কেন আর বুঝবেনই বা কেন? স্যার খেয়াল নেই তো। বলতে পারেন? কে বলতে পারেন এটা? কেউ বলতে পারেন না? এটা হচ্ছে স্ক্রল বার। আমরা এটাকে স্ক্রল করে উপরে নিচে যেতে পারি। এটা হচ্ছে স্ক্রল বার। আর আয়েশা আক্তার কথা বলেন না কেন? আপনি কি এগুলো জানেন না? আপনার তো জানার কথা। আপনি আমার আগের ব্যাচে ক্লাস করছেন। আয়েশা আক্তার শুনতে পাচ্ছেন? আয়েশা আক্তার, ক্লাসে যদি কথার রিপ্লাই না করেন আমি বের করে দিব ক্লাস থেকে। জি ভাইয়া শুনতে পাচ্ছি, তাহলে রিপ্লাই হয়তো দিচ্ছেন। নেটওয়ার্কের সমস্যা কি। আপনি তো আনমিউট করা অবস্থায় ছিলেন, আমি তো দেখতে পাচ্ছি আপনি আনমিউট, সরি মিউট অবস্থায় ছিলেন। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন এই জায়গাটা না, এটা আপনি কথা বলেন না কেন? আমি যেটা জিজ্ঞেস করতেছি না পারলে অবশ্যই বলবেন যে আমি পারি না, আমি আবার বলে দিব। এখানে আমি ক্লাস করতেছি যারা জানে না তাদের নিয়ে, যারা জানে তাদের নিয়ে ক্লাস করতেছি না, সুতরাং ভুল হবে আবার ঠিক হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। এইটার নাম কি বলেন তো? আয়েশা আক্তার বলবেন এটা, এই জায়গাটার নাম কি? খুব ইজি, খুবই ইজি, বলেন। আয়েশা আক্তার শুনতে পাচ্ছেন? পারিনি। কেন জানেন না? আপনার তো খাতায় লেখা আছে। এটা হচ্ছে রুলার। রুলার মিন্স হচ্ছে আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা রুলার। ওকে, মনে থাকবে এটা রুলার। তারপরে হচ্ছে আচ্ছা আখি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আমিনুল কি ক্লাসে আসতে চাচ্ছে মনে হয়, ওকে একটু ক্লাসে আসতে বলো, আমাকে মেসেজ করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি ক্লাসে তো এখন রিপ্লাই দিতে পারবো না। ওকে যাই হোক, এটা হচ্ছে রুলার। রুলার দুইটা, একটা ভার্টিক্যাল হরিজন্টাল। হ্যাঁ, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। ওকে, তারপরে হচ্ছে এই তো আমাদের মোটামুটি ইন্টারফেস ছিল। তাহলে একটু আবার বলেন, সবাই বলেন, কারণ আমাদের ইন্টারফেসটা ভালো করে জানা দরকার। এই যে উপরে, একদম উপরে এই জায়গাটার নাম কি হবে বলেন তো? একদম উপরে আমার একটু এখানে লেখাটা চলে আসতেছে, এই জায়গাটা দেখেন, এই জায়গাটার নাম কি? এটা নাজমা আক্তার বলেন, এই জায়গাটার নাম কি? জীবন। নো, রিবনের উপরে, এই যে একদম উপরে বাম পাশে, এখানে 3-4টা অপশন আছে, আমরা এই জায়গাটা কি মানে বলবো? এক একটা অপশনের নাম বলবো না না, নাকি টোটালটুকু, পুরোটা? এই টোটালটুকুর নাম কি? ডোন্ট নো। না, এটা আশা করিনি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, আমি অনেকবার বলেছি এই কথাটা। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি সেটাও বলেছিলাম, যে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে আমাদের কিছু টুল খুব বেশি মাঝে মধ্যে ব্যবহার করতে হবে, সেই টুলগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখেন না। কুইক অ্যাক্সেস টুলবার, এটার মধ্যে কাজটাই হচ্ছে আমরা কিছু টুলকে আমাদের প্রয়োজন মতো এখানে নিয়ে রাখতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারি, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা আমরা এখানে রেখে দিতে পারি। কুইক অ্যাক্সেস টুলবার, এটা মনে রাখবেন সবাই, একটু কাইন্ডলি মনে রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। আর আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা সুন্দরভাবে পরীক্ষা নিয়ে তারপর একটা সার্টিফিকেট দিব। ওকে, আর এই জায়গাটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া সবার মনে আছে, ওয়ার্কিং এরিয়ার যেখানে আমরা কাজ করব, এটা সবারই মনে আছে, এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ওকে, যেখানে কাজ করব। আর এই তো ছিল মোটামুটি ইন্টারফেস। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যেই মেনুটা নিয়ে কাজ করব, যেই ট্যাবটা নিয়ে কাজ করব, রিবনের মধ্য থেকে আমরা ফাইল ট্যাব নিয়ে কাজ করব। ফাইল বা মেনু, ফাইল মেনু বা ফাইল ট্যাব। এখন আমি যখন ফাইলে ক্লিক করব, যারা হচ্ছে মাইক্রোসফট 2007 ব্যবহার করবেন তাদের কাছে এই ফাইলটা থাকবে না, তাদের এখানে অফিস বাটন থাকবে। হ্যাঁ, এই মেনু বার থাকবে, মেনু বারের কাজ, তখন এটাকে মেনুও বলে। তো আমরা ফাইল বলবো, যেহেতু আমরা আপডেটেড সফটওয়্যার নিয়ে কাজ করতেছি।
ফাইলে ক্লিক করব। দেখেন ফাইলে ক্লিক করলে এইখানে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যদি আসি, দেখেন এই জায়গাটায় যে অপশনগুলো আছে, এখন কোন অপশনের মধ্যে আমি আছি বলেন তো, বলতে পারবেন আমি এই মুহূর্তে কোন অপশনের মধ্যে আছি? হ্যাঁ আমিনুল, শুনতে পাচ্ছ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মিউট করে রাখো। ওকে, তো আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে কাজ করবো, একদম প্রথম কাজ। তো ফাইল মেনুটা আসলে এই মুহূর্তে আমি ফাইল মেনুর মধ্যে আছি, কিন্তু ফাইল মেনুতে দেখেন ফাইল মেনুর মধ্যে অনেকগুলো অপশন আছে বাম পাশে। হ্যাঁ, এই অপশনের মধ্যে আমরা যে অপশনটাই থাকবো সেই অপশনের ডিটেলসগুলো এখানে থাকবে। আমি যদি নিউতে আসি তার নিউর কাজগুলো এখানে চলে আসবে, ওপেনে আসি দেখেন ওপেনের কাজগুলো এখানে চলে আসে, সেভে আসলে সেভের কাজগুলো চলে আসে। তো এই মুহূর্তে আমি এখন কোথায় আছি বলেন তো? ইনফোতে। এখন এই জিনিসটা একটু সবাই খেয়াল করবেন, আপনি যখন হচ্ছে যে কোনো সফটওয়্যারের মধ্যে থাকেন না কেন, আপনার এই মুহূর্তে আপনার কার্সর কোন জায়গায় আছে বা কোন জিনিসটা ধরে আছে সে বা কোন জিনিসটার উপরে আছে সেটা বুঝতে হলে একটু খেয়াল করবেন। আপনার হচ্ছে যতগুলো মেনু থাকবে, ফাংশন থাকবে, অপশন থাকবে, সবগুলোর মধ্যে দেখেন সবগুলোর মধ্যে একরকম। ইনফোটা কিন্তু এখানে একটু সাদা হয়ে আছে, একটা সিলেক্টেড অবস্থায় আছে। এখানে যদি থাকে দেখেন এখন নিউটা সাদা হয়ে আছে, ওপেনটা সাদা হয়ে আছে, তাই আমরা এখানে বুঝতেই পারবো কোন জায়গায় আছি। তো আমি এখন ইনফোতে আছি। ইনফো হচ্ছে ইনফরমেশনের শর্ট ফর্ম। তো ইনফরমেশন কি? তথ্য। তো আমি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করব সেই ডকুমেন্টের সকল তথ্য আমি এখানে পাবো। এখন দেখেন আমি এই জায়গাটার কাজ এখন আপাতত করছি না, আমি একদম ডান পাশে চলে আসি, তারপর ওই জায়গায় যাব। তাহলে আমি এই ডান পাশে চলে আসলাম। দেখেন ডান পাশে আসার পরে এখানে আছে কি প্রপার্টিস নামের একটা অপশন আছে। তো প্রপার্টিস এটা হচ্ছে আমার যে আমি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছিলাম সেই ডকুমেন্টের টোটাল প্রপার্টিসটা এখানে দেখতে পারবো, টোটাল বিশ্লেষণটা একেবারে। তাহলে দেখেন শুরুতে যদি আসি, দেখা আছে সাইজ নট সেভড ইয়েট, সাইজে বলা হয়েছে নট সেভড ইয়েট, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি সেই ডকুমেন্টটা এখনও সেভ করা হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে সে আমাকে বলতেছে এটা এখনও সেভ করা হয় না, আমি আপনাকে সাইজটা দেখাতে পারবো না। তো আমি কি করব, আমি যদি এখানে একটা সেভ করা ডকুমেন্ট ওপেন করি, কোনটা ওপেন করব? আচ্ছা ক্লাস 2, এটাই মনে আপনাদের সাথে ছিল নাকি না? ক্লাস 2 একটা কোশ্চেন। আচ্ছা এর পরীক্ষাটা এখনো হয় না, যেন পাবলিকলি এটা ওপেন করব না। দেন আমি একটা ক্লাস 4 ছিল স্যার। আচ্ছা যাই হোক, ওটা ওপেন করব না, কারণ ওটা এখন ওই পরীক্ষাটা এখনো হয়নি। আপনাদের কাছাকাছি একটা প্রতিষ্ঠানের কোশ্চেন এটা। যাই হোক, এটা একটা কবিতা, যে কবিতাটা আমি আজকে এখানে লিখছিলাম। যাই হোক, এটা একজন ভারতের একজন লেখকের কবিতা। তো ধরেন এই কবিতাটা, হ্যাঁ এটা তো সেভ করা ডকুমেন্ট। দেখেন এখানে কিন্তু ও আমার প্রেমিকা নামের সেভ করা আছে, এটা একটা ডকুমেন্ট, সেভ করা ডকুমেন্ট। এখন যদি আমি ফাইলে যাই, এখন দেখেন এই জায়গায় কিন্তু অনেক কিছু পরিবর্তন আসছে। আমার এটা থেকে আমি চলে যাই যেটা আনসেভ ডকুমেন্ট, সেটাতে যাই। এখন দেখেন এইখানে কিন্তু আপনি অনেক কিছুই দেখতে পাচ্ছেন না, এখানে অনেক কিছুই নাই যেটা সেভ করা ডকুমেন্ট আপনি দেখতে পাবেন। এখানে কিছু নাই, এখানে অনেক কিছু নাই। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে আমি সেভ করা ডকুমেন্টে যাই। সেভ করা ডকুমেন্টে গিয়ে যদি আমি ফাইলে আসি, এখন দেখেন এখানে কিন্তু ফার্স্ট অফ অল যেটা আছে, প্রথমেই বলা হচ্ছে ও আমার প্রেমিক, এই নামে এটা সেভ করা আছে, দ্যাটস ওয়াই যেটা। তারপর এটা কোথায় সেভ আছে? বেলাল হোসেন রবিস অন ড্রাইভ ডকুমেন্ট, মানে এটা আমি অনলাইনে আমার অন ড্রাইভে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট করা যায় সেই অ্যাকাউন্টের মধ্যে সেভ করা আছে। যাই হোক, ওটা আমি পরে আলোচনা করে দেখাবো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সেটা দেখাই দিব। যাই হোক, আমি ডান দিকে আসি। দেখেন ডান দিকে আসলে পরে প্রথম প্রপার্টিসে দেখেন এখানে কিন্তু সাইজ লেখা আছে 13.3 KB। হ্যাঁ, কিন্তু আমার যখন সেভ করা ছিল না তখন বলছে নট ইয়েট সেভড, এটা এখনও সেভ করা হয়নি, এটা বলছিল। যেহেতু সেভ করা আছে, এটার সাইজ যতটুকু বলে দিছে। তো দেখা গেছে হচ্ছে আমাদের কিলোবাইট, মেগাবাইট, তারপর গিগাবাইট এরকম হয়, ঠিক আছে। তো এখন পর্যন্ত এটা কিলোবাইটে আছে। যদি এর চেয়ে বড় আমি কোনো ডকুমেন্ট লিখি তাহলে হচ্ছে মেগাবাইটে আসবে, তারপরে গিগাবাইটে আসবে এরকম। তারপরে দেখেন এরপর আছে পেজেস 1। হ্যাঁ, পেজেস এখন হচ্ছে আমি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি সেই ডকুমেন্টটার সাইজ কত, সেই ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে,
সেই ডকুমেন্টের মধ্যে একটা পেজ আছে। ওকে, দেখেন আমি যদি একটু পেজের মধ্যে যাই, দেখেন আমার এই পেজে কিন্তু একটা পেজ আছে। আমি যদি এখানেও দেখি, আমার এই যে ইনফো বা স্ট্যাটাস বারে যদি দেখি, স্ট্যাটাস বারের মধ্যে কিন্তু পেজ 1 of 1 আছে। তাহলে আমি ফাইলে গেলে এটা থেকে আমি দেখতে পারবো যে আমার কয়টা পেজ আছে এখানে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু একটা পেজ আছে। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু এখানে পেজ আছে একটা। এরপরে যদি আসি ওয়ার্ডস, আমার টোটাল এই যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টের মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেটাও কিন্তু কাউন্ট করে রাখছে। দেখেন 142টা ওয়ার্ড আছে। তারপরে দেখেন টোটাল এডিটিং টাইম, অর্থাৎ এই যে ডকুমেন্টটা আমার, এই ডকুমেন্টটা নিয়ে আমি কতক্ষণ কাজ করেছি। এই ডকুমেন্টটা নিয়ে আমি 20 মিনিট কাজ করেছি। এই জন্য ও আমাকে বলতেছে যে এটা টোটাল এডিটিং টাইম হচ্ছে 20 মিনিটস। তাহলে দেখেন ও কত কিছু হিসাব রাখতেছে, যেটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড সেটা হিসাব রাখতেছে। সে কি করতেছে, এটার 20 মিনিট পর্যন্ত যে আমি এডিট করছি বা কাজ করছি সেটা আমাকে বলে দিচ্ছে। তারপরে এখানে দেখেন কিছু টাইটেল আছে, টাইটেলটা আমি এখানে বসাতে পারবো, তারপর ট্যাক্স বসাতে পারবো। এইগুলো হচ্ছে যখন আপনি এসইও নিয়ে কাজ করবেন অথবা আপনার এই ডকুমেন্টটা ইন্টারনেটে আপনি আপলোড করবেন, তখন আপনার এই ডকুমেন্টটা মানুষের কাছে অনেক বেশি পৌঁছাতে চাইলে আপনি এখানে কিছু ট্যাক্স ব্যবহার করতে পারেন। যেই ওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিলে তাহলে আপনার এটা এসইও হয়ে যাবে, এবং মানুষ যদি ওই ওয়ার্ডটা নিয়ে সার্চ করে তাহলে আপনার এই ডকুমেন্টটা তাদের সামনে যেতে পারে। হ্যাঁ, এরপর আছে কি দেখেন রিলেটেড ডেটস, লাস্ট মডিফাইড। রিলেটেড ডেটস হচ্ছে আমি এই ডকুমেন্টটা নিয়ে কোন কোন তারিখে কাজ করছি এটা সম্পর্কিত যতগুলো ডেট আছে সেটা আপনি দেখতে পারবেন। তাহলে দেখেন লাস্ট মডিফাইড, এটা সর্বশেষ আমি কখন মডিফাইড করছি, টুডে 4:08 PM, ঠিক আছে। এবং ক্রিয়েট দেখেন ক্রিয়েটেড, এটা কখন সৃষ্টি করা হয়েছে, কখন ক্রিয়েট করা হয়েছে, টুডে 3:50 PM। বুঝতে পারছেন? বাকি সবাই? আচ্ছা, জি ভাইয়া তো বলেন, কিন্তু প্রশ্ন করলে আনসার করতে পারেন না। বাসায় এটা নিয়ে একটু পড়াশোনা করেন, বাসায় তো একদম ফ্রি আছেন, পড়াশোনা একটু করেন, ঠিক আছে, এটা জীবনের জন্য লাগবে। আখি, যেটুকু বলছি বুঝতে পারছেন? আখি বুঝতে পারছেন? হ্যাঁ। আমিনুল ইসলাম, হ্যাঁ ভাই বলেন। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে আমাকে অবশ্যই সাথে সাথে নক করবেন যে ভাই আমি এটা বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দিব, একবার না 10 বার বুঝিয়ে দিব, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন তাহলে আমার এই ডকুমেন্টটা ক্রিয়েট করছি কবে, আজকে, টুডে। আপনি যেই তারিখেই ডকুমেন্টটা ক্রিয়েট করেন সেই তারিখের ডেটটা আপনি এখানে দেখতে পারবেন। আমি আর একটা পুরাতন ডকুমেন্ট আমি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, দেখেন আমি নিয়োগ বিজ্ঞপ্তি নামের এই যে ডকুমেন্টটা এটাকে আমি ওপেন করলাম। এখন দেখেন ক্রিয়েটেড ডেট 9 ডিসেম্বর 2021 1:18 PM এটা ক্রিয়েট করা হয়েছে, এবং লাস্ট মডিফাইড করা হয়েছে 10 ডিসেম্বর 2021 2:19 AM, তার মানে রাত 2:19-এ লাস্ট এটা হচ্ছে মডিফাইড করা হয়েছে। এটুকু বুঝতে পারছেন? তাহলে এখন যদি আপনি ধরেন একটা কাজ দিচ্ছেন, ওই কাজটা লাস্ট কখন কাজ করা হয়েছে, কিংবা এই ডকুমেন্টে নিয়ে আদৌকে সেই কাজ করেছে কিনা সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো যে সে লাস্ট কখন মডিফাইড করছে। হ্যাঁ, তাহলে ওইটা টাইমটা আমরা দেখতে পারবো। এরপরে দেখেন রিলেটেড পিপল। রিলেটেড পিপল হচ্ছে, এটা হচ্ছে অথর মানে হচ্ছে এটার মালিকানা সত্ত্ব কার, ঠিক আছে। এটার মালিকানা সত্ত্ব বেলাল হোসেন রবি, এটা আমি অন্য একটা পিসি থেকে কাজটা করেছি, আমার অফিসের পিসি থেকে। হ্যাঁ, আর লাস্ট মডিফাই হচ্ছে বেলাল হোসেন রবি, এটাও আর একটা পিসি থেকে করা হয়েছে। এই জন্য দেখেন দুইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি যতগুলো হচ্ছে আপনি পিসিতে অন করবেন সবগুলো পিসির এখানে ডাটা থেকে যাবে, কে এটাকে ওপেন করছে, কে কাজ করছে, এটাও দেখতে পারবেন, ঠিক আছে। তো এরকম এই তো এটা ছিল মোটামুটি প্রপার্টিসের কাজ। তা প্রপার্টিস সম্বন্ধে বুঝতে পারেন না এমন কেউ আছেন? বুঝছি স্যার। ওকে, না বুঝতে পারলে সাথে সাথে বলবেন। আমি একটু বেশি করে বলতেছি কারণ হচ্ছে এটা যাতে মনে থাকে, আর এইগুলো নিয়ে আর ক্লাস করার বা দেখানোর সময় কিন্তু থাকবে না। আমরা নেক্সট ক্লাস বা আজকের ক্লাস থেকেই অনেক সামনে আগাতে থাকবো আস্তে আস্তে করে।
আর যতই সামনে আগাবো এইগুলো একদম পিছিয়ে যাবেন, তখন আর মনে থাকবে না, এই জন্য একটু বেশি বেশি করে বলতেছি। ওকে, তারপরে এইখানে আসি, বাম পাশে আসি। বাম পাশে দেখেন এইখানে হচ্ছে আপনার ডকুমেন্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে থাকবে, আর এইটাকে বলা হয় পাথ। আপনি কোন জায়গায় এটাকে সেভ করছেন, আপনি যদি এইখানে দেখেন আপনার মাউসের কার্সর নেন তাহলে হয়তো লেখা আসবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই যে ও আমার প্রেমিকা যেটা লেখা আছে এটা হচ্ছে ডকুমেন্টের টাইটেল, ডকুমেন্টটা আমি এই নামে সেভ করছি। আর এইটা হচ্ছে পাথ, কোথায় সেভ করা আছে। তো দেখেন এটা হচ্ছে আমার ওয়ান ড্রাইভের মধ্যে ডকুমেন্টসের মধ্যে সেভ করা আছে, ঠিক আছে। এরপরে দেখেন প্রথম যেটা আছে হচ্ছে কনভার্টটা আপাতত শেখার দরকার নেই, একটু পরে দেখি। দেখেন এরপরে দেখেন প্রোটেকশন, দ্বিতীয় নম্বর যেটা আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্টটা বলতেই তো আমরা বুঝি এটা সংরক্ষণ করা, একটু তালাবদ্ধ করে রাখা। দেখেন তালা এবং চাবির এখানে ছবি আছে। তো আমরা যে ডকুমেন্টটা লিখতেছি সেই ডকুমেন্টটা যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সেই ডকুমেন্টটাকে তালাবদ্ধ করে রাখতে পারি। এটা কিন্তু খুবই সিম্পল, আপনার দামি কোনো জিনিস হলে আপনি অবশ্যই সেটা তালাবদ্ধ করে রাখবেন, ঠিক আছে। তো এরকম যদি আপনার ডকুমেন্টটা অনেক প্রয়োজনীয় হয় বা অনেক সিকিউরড হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে তালাবদ্ধ করে রাখতে পারেন। এখন এখানে যদি ক্লিক করি, প্রথম আছে মার্ক অ্যাজ ফাইনাল হচ্ছে আপনি যখন কাজটা করবেন তখন এটাকে কাজ যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি এটাকে মার্ক অ্যাজ ফাইনাল করে দিতে পারেন যে আমার এই কাজটা একদম ফাইনাল করা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনি করে দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে যেটা মূলত দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষগুলোর খায়া কোনো কাজ নেই। ওকে, তাহলে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে প্রোটেক্ট করাটা দেখাতে চাচ্ছি। দেখেন নিচে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে আটকাই দিতে পারেন। তাহলে আমি এই ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে আটকাই দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিই। আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ওকে দিবেন। দেন হচ্ছে বলছে কনফার্ম পাসওয়ার্ড, আপনাকে এই পাসওয়ার্ডটাকে আবারও দিতে হবে, কারণ আপনি এই পাসওয়ার্ডটা ভুলে যেতে পারেন, এই জন্য ও 2 বার নিচ্ছে আপনার কাছ থেকে যাতে আপনি না ভুলে যান। তো এখন যদি আমি আবার সেই পাসওয়ার্ডটা দিলাম এবং ওকে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু দেখেন একটু হলুদ হয়ে গেছে এবং এটা কিন্তু এখন প্রোটেক্ট ডকুমেন্ট। এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। এখন যদি বিশ্বাস না হয় দেখেন আমি এটাকে কেটে দিলাম, সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পরে এখন ওই ডকুমেন্টটাকে আমি ওপেন করব। খুব সিম্পল একটা সিস্টেম আছে। দেখেন আপনি লাস্ট যে ডকুমেন্ট নিয়ে ওগুলো কাজ করছেন, যে ডকুমেন্টগুলো নিয়ে, সেটা যদি আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে ওই ফাইলে গিয়ে ওপেন করতে হবে না। জাস্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর আপনি এখানে রিসেন্ট যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু সব সিরিয়াল ওয়াইজ আছে। দেখেন আমি এইটা একটু আগে কাজ করছি, এটাকে আমি প্রোটেক্ট করলাম, তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি আমি ওপেন করছিলাম, তারপর ক্লাস 2। দেখেন এরকম যে কাজগুলো করছি সবগুলো কিন্তু এখানে আছে। এখন যদি এই ডকুমেন্টটাকে আমি ওপেন করতে চাই তাহলে দেখেন আমাকে বলতেছে কি ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। ও বলতেছে যে এই ফাইলটাকে ওপেন করতে হলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি ভুল পাসওয়ার্ড দিলাম, এখানে দেখেন আমি পাসওয়ার্ড দিলাম ভুল দিয়ে ওপেন করলাম, আমাকে বলছে কি এই পাসওয়ার্ড দিয়ে আপনি খুলতে পারবেন না। দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড ক্যান নট ওপেন দ্য ডকুমেন্ট। হ্যাঁ, ওয়ার্ড এটাকে ওপেন করতে পারে না। তাহলে আমি আবার রাইট ক্লিক করে ওই ডকুমেন্টটাকে ক্লিক করলাম, সে আবার পাসওয়ার্ড চাইবে। এখন আমি পাসওয়ার্ড দিলাম, ইন্টার প্রেস করলাম, দেখেন আমার কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এরকম কোনো পার্সোনাল ডকুমেন্ট হলে আপনারা এটাকে পাসওয়ার্ড দিয়ে আটকাই দিতে পারেন। ওকে, আর নিচের যে অপশন দুটো আছে এই যে ইন্সপেক্ট ডকুমেন্ট, এটা আপাতত হচ্ছে আপনাদের না জানলেও হবে, আর এটার খুব বেশি কাজও নেই। ম্যানেজ ভার্সনের মধ্যে দেখেন রিকভার আনসেভ ডকুমেন্ট, যেটা আমরা দেখে আসছিলাম প্রথম একেবারে মানে যখন ওপেন করলাম সেই ইন্টারফেস থেকে আমরা দেখে আসছিলাম যে রিকভার আনসেভ ডকুমেন্ট, সেখান থেকে আমরা দেখে আসছিলাম এটা সেম কাজ। ওকে, তাই এটা আমি দেখাচ্ছিলাম। এরপরে এই ডকুমেন্ট নিয়েই তো আমি কাজ করতেছিলাম। এবার দেখেন এরপরে ইনফোর পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন। এখন ধরেন আপনি কাজ করতেছেন, সবাই কিন্তু একটু খাতা কলম নিয়ে নেন, আপনাদেরকে অনেকগুলো শর্টকাট কিন্তু এখন লিখতে হবে এবং সেগুলোর প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে। তাহলে দেখুন এখন হচ্ছে আমি গেলাম নিউতে। নিউ মিনস হচ্ছে নতুন। আপনার যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছেন আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টের কাজটা শেষ, অথবা এই ডকুমেন্টটা আপনি একটু পরে কাজ করবেন, আপনি আরেকটা নতুন ডকুমেন্ট নেবেন।
সেটার জন্য জাস্ট ফাইলে গিয়ে যদি আপনি নিউতে ক্লিক করেন তাহলে এখানে ওই আগের আমাদের যে ইন্টারফেস ছিল সেই রকম একটা ইন্টারফেস আসছে। এখান থেকে আপনি আপনার মতন পছন্দ করে টেমপ্লেটও নিতে পারবেন অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্টও নিতে পারবেন। এখন যদি আপনি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু নতুন আরেকটা ডকুমেন্ট চালু হয়েছে। এখন এখানে 3টা ডকুমেন্ট চালু আছে, একটা ডকুমেন্ট 1 আমি প্রথম যেটা ওপেন করেছিলাম, আর লাস্ট যেটা ওপেন করেছি সেটা ডকুমেন্ট 2। তো এইভাবে হচ্ছে আমরা চাইলেই নতুন নতুন ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারি প্রয়োজনের তাগিদে। তো এটা একটু সবাই লিখে নেন যে নতুন ডকুমেন্ট ওপেন করার একটা শর্টকাট আছে। সেই শর্টকাট কিটা হচ্ছে CTRL+N। ওকে, সবাই একটু লিখে নেন, Ctrl+N দিলে নতুন ডকুমেন্ট ওপেন হয়। তাহলে আপনাকে আর এই ফাইলে গিয়ে নিউতে গিয়ে আপনাকে আর ডকুমেন্ট ওপেন করতে হবে না। তাহলে আমি যদি এখন Ctrl+N দেই তাহলে দেখেন আমার ওইখানে ডকুমেন্ট CTRL+N ছিল, এটা ছিল ডকুমেন্ট 2তে। আমি যদি টাইটেল বারের দিকে তাকাই ডকুমেন্ট 2, আর এখন যদি লাস্ট যেটা নিয়েছি সেটা দেখেন ডকুমেন্ট 3 হয়ে গেছে। এরপর যদি আমি আবার Ctrl+N দিই দেখেন আমার ডকুমেন্ট কিন্তু 4 হয়েছে। আর এইখানে যখন আমি কার্সর রাখবো দেখেন আমার কতগুলো ডকুমেন্ট ওপেন আছে। তো ডকুমেন্ট 2, 3, 4, তারপরে কি আছে ডকুমেন্ট 1, এবং এরপর আমি এটা ওপেন করেছিলাম। এরকম বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আঁকি বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমরা নতুন ডকুমেন্ট কিভাবে ওপেন করতে পারি, কি শর্টকাটের মাধ্যমে? Ctrl+N। Ctrl+N লিখে নেন সবাই, মনে থাকবে না, অনেক শর্টকাট শিখতে হবে। আর ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে ম্যানুয়ালি যদি কোনো নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে ফাইলে গিয়ে নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলে একটা নতুন ফাইল আসবে, নতুন ডকুমেন্ট আসবে। এরপরে দেখেন সবার এরপরে আছে 3 নম্বর আছে ওপেন। ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্টকে খোলা। তো ধরেন যে ডকুমেন্টগুলো আপনি এর আগে কাজ করেছেন, সেভ করে রেখেছেন, সেই ডকুমেন্টগুলোকে আপনি ওপেন দিয়ে নিয়ে আসতে পারেন বা ওপেন করতে পারেন। সেটার জন্য কাজ যেটা, ফাইলে গিয়ে ওপেনে যাওয়ার পর এখানে দেখেন রিসেন্ট যে কাজগুলো করছি সেটা চলে আসছে এবং আনসেভ ডকুমেন্টটা কিন্তু এখানে আছে। এখন ধরেন আপনি এখান থেকে আপনি চাচ্ছেন না যেখানে আমি রিসেন্ট যে কাজগুলো করছি সেটা আমি ওপেন করব না। এখানে ধরেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আমি আবার ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনার সে আবার ইয়েটা চলে আসে, নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসছে। আর ও একটা বিষয় জানাই রাখি, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এটা রিয়েল হেলাল উদ্দিন। শুভ, এটা কি তোমার ফ্রেন্ড? শুভ শুনতে পাচ্ছ? না স্যার, এটা আমার ফ্রেন্ড না। কে সে? আমি যতটুকু জানি স্যার, আচ্ছা, এটা আমার ফ্রেন্ড না, আজকে ওদের জয়েন করার কথা নেই। আসসালামু আলাইকুম। হেলাল উদ্দিন কে আপনি? আপনি মিউট অবস্থায় আছেন, একটু আনমিউট করে কথা বলেন। কেউ চিনেন এনাকে এখানে যারা আছেন? না। আচ্ছা, চলে গেছে। তাকে সম্মানের সহিত বের করে দেওয়া হোক। আচ্ছা, চিনি না, আমিও চিনি না, কিন্তু কারো আসার কথা ছিল কিন্তু এমনটাও আমার জানা নেই। আচ্ছা যাক, যদি নেক্সট টাইম আসে আবার কথা বলবো। ওকে, কোথায় ছিলাম? এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে রিয়েল নিয়োগ বিজ্ঞপ্তি। যে কেউ যদি শিক্ষাগত পেশায় আসতে চান তাহলে এখান থেকে এই ঠিকানায় SM শিক্ষা পরিবার মিরপুর 10 নম্বরে এখানে আপনারা CV জমা দিতে পারেন। ওকে, যাই হোক, এটা গেলাম। যে এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে আমি চাচ্ছি যে আমার এই রিসেন্ট কাজগুলো থেকে আমি কোনো ডকুমেন্ট ওপেন করব না। আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে, আমার কম্পিউটারের মধ্যে যে ডকুমেন্ট আছে অথবা আমি জানি যে কোন জায়গা আছে সেটাকে ওপেন করব। তাহলে আমি এই কম্পিউটারে ক্লিক করব। কম্পিউটারে ক্লিক করার পরে আমি হচ্ছে যদি কম্পিউটার ডাবল ক্লিক করি, দেখেন এই কম্পিউটারে একটা ক্লিক করলে আমি রিসেন্ট যে ফোল্ডারগুলো ওপেন করছি সেটা আমি দেখতে পাবো। আর যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ শিওর, আপনি SM শিক্ষা নিয়ে কি বললেন শুনলাম? এটা হচ্ছে SM শিক্ষা পরিবারে টিচার্স নিয়োগ নিবে, ঠিক আছে? ও টিচার, হ্যাঁ টিচার নিবে। আর সাথে সাথে হচ্ছে অফিস এক্সিকিউটিভ নেবে 3 জন, পুরুষ মহিলা। তারপর মার্কেটিং এক্সিকিউটিভ নেবে 5 জন, অফিস বয় নেবে 1 জন। যদি কেউ
করতে চান তাহলে এখানে জয়েন কম্পিউটার অপারেটর নেবে না? কে ও আচ্ছা সালমা আপু আসছে। সালমা আপু, ও আচ্ছা সালমা আপু ঠিক আছে, ক্লাস করেন। থ্যাংক ইউ। প্রতিদিন নতুন নতুন ইমেল থেকে আসেন তো চেনা যায় না। আচ্ছা এবার দেখেন কোথায় ছিলাম। তো আমি ফাইলে গেলাম। এখন যদি ওপেন করতে চাই যে আমি আমার এই রিসেন্ট কাজগুলো না, আমি অন্য একটা কাজ আমি এখানে ওপেন করতে চাচ্ছি যেটা রিসেন্ট কাজের মধ্যে নেই, সেক্ষেত্রে আমি যদি এই কম্পিউটারে ডাবল ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের যে হার্ড ডিস্কটা আছে বা মেমোরিটা আছে সেটা ওপেন হবে। তো আমি এখন নিউতে গেলাম। নিউতে গিয়ে ধরেন আমি এই নিউ ভলিউম থেকে ডি ড্রাইভ থেকে আমি ধরেন একটা ফাইল ওপেন করতে যাচ্ছি। আমার ফার্স্ট ব্যাচ যেটা ছিল BC1, এটার থেকে আমি ধরেন ক্লাস 4 এর মধ্যে কোনো কাজ নেই, ক্লাস এটার মধ্যেও নেই, ক্লাস 3 তো নেই, কোথায় যেন একটা কাজ আছে মেবি 6 নাম্বার, এই যে দেখেন ক্লাস নাম্বার 6 এখানে একটা কাজ আছে। তো আমি এটাকে ওপেন করলাম, দেখেন এই যে ক্লাস 6 এর যে কাজগুলো দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখানে আছে এটা। তো এইভাবে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের মধ্যে আছে সেভ করা এরকম কোনো ডকুমেন্ট আপনি ওপেনে গিয়ে সেটাকে ওপেন করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আমি এখানে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে জাস্ট হচ্ছে আমি কম্পিউটারে যাব দিস পিসিতে, তারপর আমার যেখানে ডকুমেন্ট আছে যেমন ডি ড্রাইভে ছিল আমার ওখানেই যাই, ক্লাস BCEBতে 6 ক্লাসে যাই, এখান থেকে আমি ওপেন করে নিতে পারি। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান, আপনার কাছে যেটা সহজ মনে হয়। ওকে, তারপরে দেখেন স্যার হ্যাঁ বলো। ফার্স্ট যে সিস্টেমটা দেখাইলেন ওটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ শিওর, অবশ্যই আমি বারবার দেখাবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি প্রথমবার যেটা নিয়ে মানে দেখাইলাম যে আমি চাচ্ছি যে আমি আমার ওয়ার্ড ডকুমেন্ট থেকে না বের হয়ে আমি এখান থেকেই ওই ডকুমেন্টটাকে এখানে ওপেন করব। সেক্ষেত্রে যেটা করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমি রিসেন্ট যে কাজগুলো করছি সেটা আমার এখানে থাকবে। যদি আমি এখান থেকেও নিতে না চাই তাহলে এই কম্পিউটার যেটা আছে এইখানে ডাবল ক্লিক করলে আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে চলে যেতে পারি। হার্ড ডিস্ক থেকে আমি যে কোনো ড্রাইভ থেকে আমার কম্পিউটার যেখানে সেভ করা আছে সেখান থেকে আমি নিয়ে আসতে পারি। এটুকু বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন যদি আমি ক্লাস 2 এটাকে আমি নিতে চাই তাহলে ক্লাস 2 তে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলে আমার এই ডকুমেন্টটা এখানে ওপেন হবে। যেমন এটার মধ্যে আমার কিছুই সেভ করা নেই। ওকে, এটা আমি কেটে দিলাম। তারপরে আমি আবার ফাইলে গেলাম। এখন আছে কি সেভটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে নতুন কাজ করতে যাচ্ছেন আপনাদের কাছে বারবার আগেও বলছি এখনও বলতেছি, বিভিন্ন কাজ দেখবেন যে হঠাৎ করে সেভ করতে ভুলে গেছেন, আপনি সেভ না করে কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, এটা হতে পারে, ঠিক আছে, অথবা অন্য কোনো কারণ হতে পারে। এই জন্য সবাইকে একটু বলি যে আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন এবং কাজগুলোকে অবশ্যই সেভ করে রাখবেন। এখন যেগুলো হোমওয়ার্ক করবেন সেই হোমওয়ার্কগুলোকেও সেভ করে রাখবেন। কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আপনি যখন একটু এক্সপার্ট হতে থাকবেন আস্তে আস্তে, তারপরে ওই সময় যদি কাজগুলো দেখেন তখন একটু মনে এই যে স্মৃতিগুলো যে আমি এত কষ্ট করে কাজ শিখছি এগুলো মনে পড়বে, ভালো লাগবে। ওকে, তাহলে আমি সেভে যদি ক্লিক করি, এখন দেখেন সেভ এখানে কিন্তু সেভ অ্যাজ চলে আসছে। সেভে ক্লিক করার পরেও সেভ অ্যাজে আসবে, কারণ হচ্ছে আমি এটা এখনও সেভ করিনি। তাহলে দেখেন এখন আমাকে বলতেছে যে আপনি যে এই ডকুমেন্টটা সেভ করতে চাচ্ছেন আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন, আপনি আমাকে একটা জায়গা দেখাই দেন, আমি সেখানে থাকবো। তো এখন আপনারা এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন যে এই যে ডকুমেন্ট আছে বা এই ডেস্কটপ আছে এগুলোর মধ্যে কখনো কাজ সেভ করবেন না। ডেস্কটপে কখনো কোনো ফাইল রাখবেন না। এই দেখেন আমার ডেস্কটপ কিন্তু ফাঁকা। আমি আপনাদের জন্য যে কাজগুলো দেখাইছিলাম ওই কাজগুলো স্যার আমার ডেস্কটপে কিন্তু কোনো কাজ নেই, অথচ আমার ড্রাইভগুলো দেখেন, ড্রাইভগুলো কিন্তু ভরা। এটার মধ্যে টোটালটাই আমার কাজ, দুই ড্রাইভটা। তারপর প্রত্যেকটা ড্রাইভের মধ্যে আমার কাজ আছে, দেখেন এই যে এখানে কিছু সফটওয়্যার আছে, এখানে ওয়ার্ক আছে, দেখেন এখানে অনেকগুলো কাজ আছে। আমার বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যে কাজগুলো করে সব আমি সেভ করে রাখি। তো এরকম হচ্ছে আপনারা অন্য ড্রাইভে সেভ করে রাখবেন। দেখেন এখানেও কিন্তু আছে, এই যে এখানে অনেক কাজ আছে। এখানে আমিনুল নামের একটা ফোল্ডার এখনও আছে, আমিনুল যখন প্রথম কাজ শিখছিল। ওকে, আমিনুল আমার পিসি থেকে কাজ করছিল, কাজগুলো এখনও আছে, এগুলো কিন্তু আমি সব সেভ করে রাখি এবং কাজগুলো আপনারা সেভ করে রাখবেন। ওকে, তো যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখন আমাকে বলতেছে আপনি যে সেভটা করবেন কোথায় করবেন। তো অবশ্যই আপনারা ডেস্কটপ, ডকুমেন্ট, তারপর হচ্ছে কম্পিউটারের মধ্যে আরও কিছু জিনিস থাকে, এই জায়গাগুলোতে সেভ করবেন। ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার্স, এই জায়গাগুলোতে কোনো ফাইল সেভ করবেন না। ওকে, প্রয়োজনে আপনি কি করবেন, আপনার যে অন্যান্য ড্রাইভগুলো আছে সবার কম্পিউটারে এটা আছে, হ্যাঁ, অন্যান্য যে কোনো একটা এই সি ড্রাইভের মধ্যে আপনার কোনো কিছু সেভ করবেন না। সবাই কিসে সেভ করব না এটা আবার বললে ভালো হয়।
আমি এই যে দেখাচ্ছি, আমরা ডকুমেন্টগুলোকে ডেস্কটপে, ডাউনলোডে, ডকুমেন্টসে, পিকচার্সের মধ্যে কিংবা হচ্ছে এখান থেকেও এইগুলোর মধ্যে ডকুমেন্ট, পিকচার্স এইগুলোর মধ্যে সেভ করব না। বুঝতে পেরেছি? এগুলোর মধ্যে কখনোই সেভ করব না। এটা করলে আপনার জন্যই ক্ষতি। যদি কোনো কারণে আপনার কম্পিউটার ক্র্যাশ খায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, কম্পিউটারের উইন্ডোজ ডিফল্ট করে, তখন দেখেন যে আপনার এই ডকুমেন্টগুলো সব হারাই ফেলবেন। সেখানে যাই থাকুক, পিকচার থাকুক, ভিডিও থাকুক, যাই থাকুক না কেন সব হারাই ফেলবেন। এই জন্য যারা হচ্ছে কম্পিউটারে ডাউনলোড করেন, মানে ক্রোম থেকে যখন ডাউনলোড করেন, এই ক্রোম থেকে ডাউনলোডটাও আপনার হচ্ছে ওই ডাউনলোডের মধ্যে করবেন না। ক্রোমের ডাউনলোডের পাথটা চেঞ্জ করে দিবেন। ধরেন সেটা কীভাবে চেঞ্জ করবেন আমি আজকের ক্লাস না, আগামী ক্লাসে দেখাই দিব। আজকের ক্লাসে দেখাই গেলে আমার যতটুকু রুটিন ছিল সেটা আমি দেখাতে পারবো না, তো এই জন্য আমি একটু আগায় যাই। তো আমি এখন কোথায় সেভ করব? এই যে কম্পিউটার আছে এটাতে ডাবল ক্লিক করবেন। সাথে সাথে ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভটা আপনি এখানে দেখতে পারবেন। এখন কোথায় সেভ করবেন? ধরেন আপনাদের এটা কত, থার্ড না ফোর্থ ক্লাস, তাহলে আমি এই যে দেখেন আপনাদের ফোর্থ ক্লাস না থার্ড ক্লাস, এটা আখি খান বলেন তো এটা কততম ক্লাস আপনাদের? 4 ক্লাস। ওকে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত ক্লাসটা আমি সেভ করে রাখছি। তাহলে আমি আপনাদের জন্য এখন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। নতুন ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব আখি বলেন তো? আখি না আয়েশা বলেন। আয়েশা আছেন ক্লাসে? জি ভাইয়া আছি। বলেন কিভাবে নতুন ফোল্ডার আমি ক্রিয়েট করব বলেন। পারেন না তাই তো? না। আচ্ছা, পারতে হবে। এগুলো লিখে রাখেন, আপনার জীবনে লাগবে এগুলো। রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে এই যে ফোল্ডার আছে ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আর একটা সহজ পদ্ধতি আছে, আমি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। আপনি দেখেন যখন আপনি এইভাবে সেভের মধ্যে থেকে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে যাবেন, তাহলে দেখেন এই যে উপরের দিকে যদি তাকান অর্গানাইজ, তারপর আছে নিউ ফোল্ডার, এখানে যেখানে মাউসের কার্সর রাখে বলতেছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখানে যদি আমি ক্লিক করি দেখেন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে রাইট ক্লিক করা লাগবে না। এখন আমি এটাকে ক্লাস 4 দিলাম। ক্লাস 4 দিয়ে এইটার মধ্যে গিয়ে আমি এটাকেও ক্লাস 4 দিলাম। ক্লাস 4 দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখন দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু আগে যে টাইটেল ছিল ডকুমেন্ট 2 বা 3 সেটা চেঞ্জ হয়ে কিন্তু ক্লাস 4 হয়ে গেছে। এইটা হচ্ছে সেভের কাজ। এখন ধরেন আপনি কোনো কিছু লিখতেছেন, আমি যে কিছু লিখলাম, কিছু লেখার পরে এটাকে আপনি ফাইলে গিয়ে সেভ করতে পারেন। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন। আর এখন যেটা আপনারা শিখবেন সেটা হচ্ছে আমরা যখন কাজ শুরু করব, ওয়ার্ড ডকুমেন্টে কাজ করব, তখন দেখা গেছে আমাদের মাউস ধরার সময় থাকবে না। হ্যাঁ, আমরা মাউস ধরার সময় পাবো না, আমাদের হাতের মাধ্যমে জাস্ট কিবোর্ড দিয়ে আমাদের সেভটা করতে হবে। তো কিবোর্ড দিয়ে সেভের শর্টকাট হচ্ছে CTRL অর্থাৎ Ctrl+S। কন্ট্রোল এবং এস একসাথে চাপ দিলে সেভ হয়ে যাবে। আমি Ctrl+S চাপ দিব, তার আগে আপনার এই জায়গাটায় খেয়াল করবেন। আমি যেখানে মার্ক করতেছি এই জায়গাটায় খেয়াল করবেন, একটু এই জায়গাটায় চোখ রাখেন। আমার এই যে স্ক্রিনে যেখানে লাল হয়েছে এই জায়গাটা একটু চোখ রাখেন। আমি Ctrl+S দিলাম, সরি এখানে, এবার দেখেন Ctrl+S দিলাম, কিছু দেখতে পাচ্ছিলেন? স্যার হালকা কিছু লেখা উঠছিল, উঠে আবার চলে গেছে। আমি যখন Ctrl+S দিলাম তাহলে আমার যে ডকুমেন্টটা সেভ হয়েছে ও আমাকে বলতেছে ইওর ডকুমেন্ট ইজ সেভিং, এই জায়গায় সেভিং দেখাবে। হ্যাঁ, যদি বড় ডকুমেন্ট হয়, ধরেন আপনি 500 পৃষ্ঠা নিয়ে কাজ করছেন, তখন হয়তো আপনার এটা চোখে আসবে যে 1-2-3 সেকেন্ড নিবে এটা সেভ করার জন্য। হ্যাঁ, এখন তো আমি কিছুই লিখি নাই, জাস্ট হচ্ছে 2টা সেন্টেন্স লিখছি বা 2টা ওয়ার্ড লিখছি, এই জন্য হচ্ছে ও দেখায় নাই। ওকে, তো এটা হচ্ছে সেভের কাজ। তাহলে আমরা সেভ করব কিভাবে? কিবোর্ড দিয়ে Ctrl+S। ওকে, মনে রাখবেন। তারপরে দেখেন সেভ অ্যাজের কাজ কি? আপনি যখন একটা ডকুমেন্ট সেভ করেছেন, এই ডকুমেন্টটাকে আপনি চাচ্ছেন আরেকটা কপি করে সেভ করবেন অন্য জায়গায় বা ওই জায়গায় অন্য কোনো নামে। হ্যাঁ, তখন আপনি যদি এই ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করেন, আপনি এই ডকুমেন্টটাকেই কোথায় সেভ করবেন। আর এইখানে হচ্ছে দেখেন আমি লাস্ট যে জায়গায় সেভ করছি সেই জায়গাটা কিন্তু আপনাকে বারবার দেখাবে। তো আপনি এইখানেই সেভ করবেন কিনা। এখানে ক্লাস 4 আছে, তাহলে আমি ক্লাস 4 এর পরে একটা নিউ লিখে দিলাম।
নিউ লিখে দিলাম। দেখেন আপনি একই নামে একই ডকুমেন্ট, মানে একই নামে দুইটা ডকুমেন্ট একই ফোল্ডারের মধ্যে সেভ করতে পারবেন না, কিছুটা চেঞ্জ লাগবে। একটা ডটের চেঞ্জ হলো হতে হবে, একটা স্পেসের চেঞ্জ হলো হতে হবে। তো আমি এখানে ক্লাস 4 নিউ দিলাম। এবার দেখেন সেভ দিলাম, এটাও সেভ দেওয়ার পর দেখেন আমার ওই ডকুমেন্টটা কিন্তু চলে গেছে। এখন নতুন যে ডকুমেন্টটা লিখছি ক্লাস 4 নিউ, এটা চলে আসছে। তো এইভাবে আমরা একই ডকুমেন্টকে কপি করে অন্য জায়গায় বা বিভিন্ন জায়গাটা সেভ করতে পারি, ভিন্ন নামে অথবা এই নামে যদি সেভ করতে হলে ভিন্ন জায়গায় সেভ করতে হবে। আর এই নামেই যদি মানে একই জায়গায় যদি সেভ করতে চাই তাহলে নামটা চেঞ্জ করতে হবে। এটা হলো সেই বাজের কাজ, একই ডকুমেন্ট ডাবল করে সেভ করা। তারপরে দেখেন প্রিন্টের কাজ। প্রিন্টের কাজটা যেহেতু একবার শেষে আউটপুট, আমি কাজের শেষেই দেখাবো। তারপর আছে শেয়ার হচ্ছে আপনার এই ডকুমেন্টটাকে আপনি শেয়ার করতে পারবেন, ইনভাইট পিপল, ইমেল করতে পারবেন এখান থেকে। এই কাজগুলো না এই জায়গা থেকে করার দরকার নেই, ইমেলটা আপনি অন্য জায়গা থেকে করবেন। তারপর এক্সপোর্টের কাজ হচ্ছে আপনি এই ডকুমেন্টটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন। যেমন আপনি যদি পিডিএফ ফরম্যাটে সেভ করতে চান এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো আমি আরেকটু জিনিস দেখাই, আমি সেই ব্যাজে যাই। সেই ব্যাজে যাওয়ার পর আমি ক্লাস 4 এটার মধ্যে দেখি। এখন দেখেন এই জায়গা কিন্তু আমরা ফাইল নেমটা চেঞ্জ করেছিলাম, এটা হচ্ছে ফাইল নেম, আপনি চাইলে নাম চেঞ্জ করে নিতে পারেন এখানে। তারপর আছে সেভ অ্যাজ টাইপ, আপনি ডকুমেন্টটাকে কি ফরম্যাটে সেভ করতে চান। এখানে যদি ক্লিক করেন আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন। এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ফরম্যাট ছিল সবগুলোই দেখতে পারবেন। প্রথম ওয়ার্ড ডকুমেন্ট docx, তারপর হচ্ছে দেখেন docm, doc, dotcx, হ্যাঁ 97 থেকে 2003 পর্যন্ত doc ছিল শুধু .doc, কিন্তু আমাদের এখন হচ্ছে .docx। হ্যাঁ, এরপরে এক্সপি ভার্সন আপনি সেভ করতে পারেন, HTML সেভ করতে পারেন, টেক্সট ফরম্যাটে সেভ করতে পারবেন, এরকম অনেক কিছু করতে পারবেন। তো আমরা সাধারণত এখন ডক্স ফরম্যাটটাই চেঞ্জ, মানে যেটা ডিফল্ট আছে সেইভাবে সেভ দিব। আর এখানে অনেকগুলো কাজ আছে, আপনি চাইলে থাম্বনেল ব্যবহার করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, সেটা আমরা পরে দেখব কাজ যখন একটু এক্সপার্ট হবো তখন। আর এক্সপোর্টের পরে দেখেন আছে ক্লোজ মানে হচ্ছে এই জায়গাটার যে কাজ, এই যে ক্লোজের যেটা কাজ এটারও সেম কাজ, এটা দিলেই ক্লোজ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। আমি আবার একটা নতুন ওই ডকুমেন্টটাতে যাই, আর একটা ডকুমেন্টে। এরপর দেখেন আছে অ্যাকাউন্ট মিন হচ্ছে মাইক্রোসফটের মধ্যেও আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যেভাবে আমরা জিমেইলের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এইভাবে আমরা মাইক্রোসফটেরও একটা সদস্যপদ আমরা নিতে পারি অ্যাকাউন্ট খুলে। তো অ্যাকাউন্টটা আমরা পরে খুলে দেখাবো। এই হচ্ছে মোটামুটি হচ্ছে। আর এই যে অপশনটা আছে, অপশনের যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এটাকে হচ্ছে আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা কাজ করতেছেন এই জায়গা থেকে আপনি চাইলে বিভিন্ন সেটিং নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটা আমরা দেখব আর একটু কাজ শিখি আগে আমরা। তাহলে দেখেন এই মোটামুটি ফাইলের কাজটা শেষ। ফাইলের খুব বেশি কাজ নাই, অল্প একটু কাজ শিখলাম। আগামীকাল থেকে আমরা হোমের কাজ করব, হ্যাঁ, এবং লেখালেখি শুরু করব। এখন যে বিষয়টা দেখাবো সবাই একটু খুব খেয়াল করে দেখবেন। তো দেখেন আমি এবার যেটুকু সময় আছে 5-6 মিনিট, এই সময়ের মধ্যে আমি হচ্ছে কিবোর্ডে কিভাবে হাত রাখবো সেটা দেখাবো। তো সেদিন আমি কিবোর্ড সম্বন্ধে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে আমি গুগলে সার্চ করি কিবোর্ড হ্যান্ড প্লেস লিখে হ্যান্ড পজিশন লিখে সার্চ করলাম। এখানে দেখেন অনেকগুলো ছবি আসবে, আপনারা একটু বাসায় দেখবেন। কিবোর্ডের ক্লাসটা সামনাসামনি হলে একটু বেটার হতো। তারপরে যেহেতু আমরা সামনাসামনি বসার সুযোগ নেই আমাদের, এই জন্য আমরা এখানে অনলাইনেই দেখি। দেখেন এখানে একটা পিকচারটা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? না, এটা খুব ছোট। এই পিকচারটা সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, Yes, sir. যারা একেবারে নতুন তারা হচ্ছে একটু কিবোর্ডের দিকে চোখ দেন। দেখেন আপনার কি বলে, শব্দটা ভুলে গেছি, অক্ষরের ইংলিশ কি? Alphabet. আমাদের এই যে A to Z পর্যন্ত যেটা লেখা ওটা শব্দটা কি যেন ভুলে গেছি। Alphabet, sir. অ্যালফাবেট, হ্যাঁ, ওকে। তাহলে অ্যালফাবেটিক যে কি, এই অ্যালফাবেটিক কি এর মধ্যে দেখেন সবাই একটু খেয়াল করেন, আমাদের সবগুলো কি একরকম, কিন্তু এফ এবং জে দেখেন মাঝখানে একদম তৃতীয় সারি, মাঝখানের যে সারিটা ও সারির মধ্যে এফ এবং জে আছে। এই যে এটা এই জে এবং এফ, দেখেন এই কিবোর্ডের মধ্যে এই কিগুলোর মধ্যে এফ এবং জে কিবোর্ডের মধ্যে দুটো দাগ আছে। কারোটা হচ্ছে এরকম, সরি, কারোটা হচ্ছে একটু রাউন্ড করা আছে এরকম, যারা হচ্ছে A4 টেক ব্যবহার করতেছেন তাদেরটা রাউন্ড করা এরকম,
আর যারা হচ্ছে অন্য কোনো কোম্পানি ব্যবহার করতেছেন তাদের হচ্ছে এরকম দাগ আছে, দুইটা দাগ আছে। এটুকু দেখতে পাচ্ছেন আপনারা? আমার তো কোনো Especially দাগই আঁখি নেই। কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আঁখি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এই দুটো দাগ দেওয়ার কারণ আছে একটা। ও আমাদেরকে বলতেছে যে আপনারা যখন টাইপ করবেন তখন এই জায়গা থেকে আপনার হ্যান্ড প্লেস করা শুরু করবেন। এখন 5টা আঙ্গুলের নাম কি আমরা জানি সবাই? কে কে 5টা আঙ্গুলের নাম জানেন? একটু নাম বলেন তো। জানি স্যার। আচ্ছা, আঁখি জানেন? জানি কিন্তু আচ্ছা, জানি হচ্ছে এটা হচ্ছে কেন্না আঙ্গুল, কেন্না আঙ্গুল, বুড়া আঙ্গুল, আর এটা হচ্ছে একটু মুসলিম যারা তারা শাহাদাত আঙ্গুল বলে, এটা মধ্যের আঙ্গুল, আর এটা হচ্ছে কোনার আঙ্গুল, কিছু একটা এরকম বলা হয় তাই না? এরকম। আমিনুল জানো আঙ্গুলের নামগুলো জানো? আমিনুল আমিনুল নাই। আচ্ছা, চলে গেছে না? আচ্ছা, অসুবিধা নেই। তাহলে এখন আমি আঙ্গুলের নামগুলো একটু বলে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে বৃদ্ধ আঙ্গুল, এটা এটুকু তো জানি, বৃদ্ধাঙ্গুল। জি স্যার। এইটার নাম কি? শুদ্ধ নামটা বলেন, আঁখি বলেন। শাহাদাত। আর এটাই জানি আমি। শাহাদাত আঙ্গুল জানেন? বঙ্গবন্ধু তর্জনী। এটা হচ্ছে তর্জনী আঙ্গুল। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়েন নাই? তর্জনী তুলে, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল। বুঝতে পারছেন? এখন ধরেন আমরা হচ্ছে যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি তারাই শুধু জানে যে শাহাদাত আঙ্গুল কোনটা। এটা একটা ধর্মীয় একটা ইতিহাসও আছে। কিন্তু যারা হচ্ছে মুসলিম ধর্মে ধর্মে নাই বা অন্য কোনো ধর্মে বিলংস করে, তখন তারা কিন্তু এটাকে শাহাদাত আঙ্গুল বলবে না। সুতরাং আমাদের যেটা নাম সেটাই আমরা জানা উচিত আমাদের। এটার বাংলা নাম হচ্ছে তর্জনী আঙ্গুল। এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল। এটা তর্জনী, এটা তর্জনী। আমার হাতের লেখা খারাপ, কেউ হাসবেন না। তর্জনী। তারপর এই আঙ্গুলটাকে কি বলে? কি আঙ্গুল বলে বলেন তো? আঁখি বলেন। মধ্যমা। মধ্যমা। এটা বলতে খুব মজাই লাগে, কারণ এটা সবাই জানে। তারপর আঙ্গুলটা বলেন। অনামিকা। গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে অনামিকা আঙ্গুল, আর এটা হলো কনিষ্ঠ আঙ্গুল। ওকে, সবাই এটা একটু খেয়াল রাখেন, কারণ আমাদের আঙ্গুলের যখন কাজ করব তখন কিন্তু এই শব্দগুলো আমি বারবার ব্যবহার করব। তাহলে এখন দেখেন আমাদের আজকে প্রথম যেটা কাজ, এটা কিন্তু আপনাদের মূল হোমওয়ার্ক। আমরা হচ্ছে কিভাবে কিবোর্ডের মধ্যে হাতটা প্লেস করব। আমাদের দুই হাতে 10টা আঙ্গুল, কিন্তু আমাদের এখানে 100-র উপরে কি আছে। আমরা এখন যারা A4 টেকের কিবোর্ড ব্যবহার করি, এখানে 100-র উপরে কি আছে। তাহলে 100-র উপরে কি আমাদের এই 10টা আঙ্গুল দিয়ে কন্ট্রোল করতে হবে। তাহলে দেখেন এইখানে এই ছবির মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন আমি বাম হাত থেকে আসি। বাম হাতের এই যে তর্জনী আঙ্গুল কিংবা শাহাদাত আঙ্গুল যে নামেই চিনি না কেন, সেই আঙ্গুলটা হচ্ছে আমরা F এর উপরে রাখবো। হ্যাঁ, প্রথম দিকে রাখতে কিন্তু একটু কষ্ট হবে। F এর উপরে রাখবো, তারপরে মধ্যম আঙ্গুলটা D এর উপরে রাখবো, তারপরে এই যে অনামিকা আঙ্গুল সেটা S এর উপরে রাখবো, এবং লাস্ট যে কনিষ্ঠ আঙ্গুল সেটা আমরা A এর উপরে রাখবো। এই ছবিতে যেভাবে রাখা আছে আপনারা এইভাবে হাতটা রাখার চেষ্টা করবেন। তারপরে যদি ডান দিকে আসি, ঠিক সেম ভাবে যেখান থেকে দাগ বসছে। আরেকটা বিষয় একটু বলে রাখি, এই যে লাইনটা, কিবোর্ডের এই যে লাইনটা, এটাকে বলা হচ্ছে যে আপনার হোম কি। হ্যাঁ, কিবোর্ডের হোম কি, অর্থাৎ এইটাই কিবোর্ডের বাড়ি। এই জায়গা থেকে আমাদের সকল কাজ শুরু হবে। এটা একটু খেয়াল করবেন সবাই। তাহলে আমরা হোম কি এর মধ্যে হচ্ছে আমরা হাতগুলো রাখবো, হাত রাখবো এবং সাথে সাথে আঙ্গুল রাখবো। হ্যাঁ, তো এখন দেখেন আমরা বাম হাতটা কিভাবে রাখবো। বাম হাতটা জে এর উপর থেকে শুরু হবে, বাম হাতের তর্জনী আঙ্গুল শাহাদাত আঙ্গুল, এটা আমরা জে এর উপরে রাখবো। কে এর উপরে রাখবো হচ্ছে মাধ্যমা, তারপর এল এর উপরে রাখবো অনামিকা, আর এই পাশে দেখেন এল এর পরে একটা ক্লোন চিহ্ন আছে বা সেমিক্লোন, এইখানে আমরা কি রাখবো, এইখানে আমাদের কনিষ্ঠ আঙ্গুল রাখবো। ওকে, তাহলে আর আমাদের যে দুইটা আঙ্গুল থেকে যায় সেটা হচ্ছে যে আমাদের বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুল দুইটা আমাদের যে স্পেস বাটনটা আছে, এটাকে আমরা স্পেস বাটন বলবো। এই যে বড় যে বাটনটা, এটাকে আমরা স্পেস বাটন বলবো। এটার কাজ হচ্ছে জাস্ট একটা ফাঁকা জায়গা দেয়া, এটার উপরে রাখবো। তাহলে এইভাবে আমরা এটা রাখতে পারবো না, হাতটা সম্ভব রাখা? কিন্তু বাঁ হাতে দুইটা হাত কাজই করতে চায় না। আচ্ছা, এটা স্বাভাবিক ভাই। আমার
আমি তোমাদের একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু কম্পিউটার শিখেছি সম্পূর্ণ একা। আমি কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখিনি। হ্যাঁ, আমার এই বেসিক কম্পিউটার সম্পূর্ণ নিজের থেকে শিখছি। তো এই শেখার ফলে যেটা হয়েছে, আমি টাইপিংটা আমার নিজের মতন করে কিবোর্ডটা আমার হাতে আয়ত্ত করেছি। তো দেখা গেছে কি এখনও কিন্তু আমি নিয়ম মাফিক যেটা টাইপ সেটা কিন্তু আমি পারি না। হ্যাঁ, এই জন্য আমার টাইপিং স্পিডটা কম। আর এই মুহূর্তে যেহেতু আমি মোটামুটি কাজ জানি, তো এই মুহূর্তে হয় কি আমার ওই নিয়ম মেনে টাইপ করাটা আমার দ্বারা হচ্ছে না। আর এটা আদৌ কোনো দিন হবে কিনা আমি জানি না। এই জন্য তোমরা যারা আছো এখন তো একটা নিয়ম জানতে পারছো। আমি কিন্তু নিয়মগুলো কিছু জানতাম না। আমি যখন কম্পিউটার দোষে শুধুমাত্র রিফ্রেশ দেওয়া ছাড়া আর কিছু জানতাম না। তারপরে হচ্ছে এখন কাজ করতে করতে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু কাজ জানি। তো এটা হচ্ছে, আর তোমরা যেহেতু নিয়ম জেনে শিখতেছো, তো তোমরা নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করো। ফার্স্ট অফ অল একটু কষ্ট হবে। তুমি যদি এক সপ্তাহ, একটা মাস কষ্ট করো, একটা মাস মনের মতন করে একদম নিয়ম মেনে কাজ করো, তোমার জন্য টাইপিংটা খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ এবং করতে পারবে, এটা আমি আশা রাখি। তো এখন আমরা কিবোর্ডটা এখানে রাখলাম, এই যে হাতটা এখানে প্লেস করলাম। হাতটা প্লেস করার পরে আজকে তোমাদের যেটা কাজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখবো যে আমি এই 2 দিনে, আগামীকালকে এবং পরশু দিনে কে কত পৃষ্ঠা টাইপ করতে পারে। আমি এটা এখনই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা পরে দিচ্ছি। সেভ করে রাখি, এখানেই সেভ করে রাখি। ক্লাস 4 নিউ পিকচারটা এখানে সেভ করে রাখি। ওকে, এটা আমি এই ফাইলটা দিয়ে দিব। ওকে, তাহলে এখন আমাদের যেটা কাজ, হচ্ছে হাতটা প্লেস করলাম, হাত বসালাম, আমি নিয়ম মতন হাত বসালাম। হাত বসানোর পরে আমার চোখ থাকবে, এটা একটু সবাই খেয়াল করবেন, আমার চোখ থাকবে হচ্ছে একেবারে মনিটরের দিকে। আমার মাজা, আমার মেরুদণ্ড এটা থাকবে সোজা। হ্যাঁ, আমার মেরুদণ্ড থাকবে সোজা এবং আমার চোখ থাকবে মনিটরের দিকে। দেন হচ্ছে আমি হাতটা প্লেস করব আমার কিবোর্ডের উপরে, যেভাবে ASDFG, অর্থাৎ আমার কনিষ্ঠ আঙ্গুল বাম পাশ থেকে কনিষ্ঠ আঙ্গুল থাকবে এর উপরে, তারপর অনামিকা S এর উপরে, ডি এর উপরে থাকবে মধ্যমা, তারপর হচ্ছে শাহাদাত বা তর্জনী যেটাই বলি সেটা থাকবে F এর উপরে। আবার ডান হাতের থেকে যদি আসি, আমার তর্জনী বা শাহাদাত থাকবে J এর উপরে, K এর উপরে মধ্যমা, L এর উপরে আমার হচ্ছে অনামিকা, দেন হচ্ছে যে ক্লোন সেটার উপরে থাকবে আমার কনিষ্ঠ। তারপরে আমার যে থাম্বস বা বৃদ্ধাঙ্গুল আছে সেটা আমি রাখবো স্পেসের উপর, ঠিক পিকচারে যেভাবে দেখেছি, এখানে পিকচারে যেভাবে দেখেছি এইভাবেই রাখবো। এরপর আজকে যেটা কাজ আমার, সেই কাজটা হচ্ছে সবাই মিলে জাস্ট এতটুকু লিখবেন, এর চেয়ে বেশি লেখার দরকার নেই। যদি কারো ডকুমেন্টের মধ্যে যদি দেখি যে এর চেয়ে বেশি লিখছেন, তাদেরকে আমি বকা দিব। আমি শুধু লিখবেন ASDF। ওকে, এরপরে থাম্বস দিয়ে একটা স্পেস দিবেন, আপনার ডান হাতের থাম্বস অথবা বাম হাতের থাম্বস যে কোনো একটা দিয়ে স্পেস দিবেন। তারপরে লিখবেন JKL ক্লোন, লেখা শেষ। এটুকু লেখার পরে আপনি যে আপনার ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুলটা ছিল, এই আঙ্গুলটা দিয়ে আপনি যেটা করবেন, এখন একটু কষ্ট হবে, এই আঙ্গুলটা দিয়ে জাস্ট এইখানে যে আঙ্গুলগুলো থাকবে, এই আঙ্গুল কিন্তু উঠবে না, এই আঙ্গুলও উঠবে না, যেখানে যা ছিল সেখানেই থাকবে। যখন আপনি এই চাপ দিবেন, শুধু এই চাপ দিবেন, এই আঙ্গুলগুলো যেন না উঠে। প্রথম দিকে উঠে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু ট্রাই করবেন যেন না উঠে, একটু কষ্ট করবেন, আস্তে আস্তে লিখবেন। তো আমার ASDF লেখা শেষ, JKL ক্লোন দেওয়া শেষ। তারপরে এই আঙ্গুলটাকে একটু বাড়াই দিয়ে আপনি এখানে একটা ইন্টার প্রেস করবেন। এটা কি সম্ভব হবে? দেখেন তো যাদের সামনে কিবোর্ড আছে সম্ভব হয় কিনা। হবে স্যার। আচ্ছা, যদি হয় ওকে, তাহলে হচ্ছে আমি এই যে ASDF তারপরে JKL ক্লোন দিয়ে কি আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস মানে হচ্ছে একটা ডাউন স্পেস হলো, হ্যাঁ, নিচের লাইনে চলে আসলো। আমি আবার লিখবো ASDF তারপরে JK। এই দেখেন আমি এখানে কিন্তু আমি ইচ্ছাকৃত স্পেসটা দেইনি। কেন দেইনি? যেখানে আপনার ভুল হবে ঠিক সেই জায়গায় আপনি কি করবেন, একটা ইন্টার মারবেন। ইন্টার মেরে এখানে আবার নতুন করে লেখা শুরু করবেন, ASDF একটা স্পেস দিবেন, JKL ক্লোন দিয়ে আপনি একটা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে নিচের লাইনে চলে আসলো। এইভাবে আপনি টাইপ করেন ASDF স্পেস দিয়ে JKL ক্লোন ইন্টার, ASDF স্পেস দিয়ে JKL ক্লোন ইন্টার। এইটুকু লেখা সম্ভব না? স্পেশালি হচ্ছে শুভ, আখি, তারপর হচ্ছে নাজমা আক্তার মনে চলে গেছে, বাসার নেট নেই সম্ভবত।
স্যার শর্টকাট থাকতে ক্যান্সেল লং কাট ইউজ করব, কপি করে পেস্ট মেরে দিব না শেষ। না না, এটা করা যাবে না। আপনি এখানে কাজ শিখতে আসেন, চুরি করতে আসেন নাই। ওকে, আমি চুরি করা শেখাচ্ছিও না, কাজ শেখাচ্ছি। আর জি স্যার। কাজ করতে এসে যদি কেউ চুরি করে, সে কিন্তু তার কর্মস্থলে গিয়ে ধরা খায় এবং ওইখানে খুব লজ্জার সম্মুখীন হয়। ওকে, এইটা খেয়াল করবেন, কাজের মধ্যে চুরি করা যাবে না, নিজের ক্ষতি করা যাবে না, নিজেরই ক্ষতি। যখন আপনি চুরি করে একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, কিন্তু আপনি যখন কর্মস্থলে যাবেন, তখন কিন্তু আপনার এই কাজটা আর যে শিখে আসছে তার কাজের সাথে আপনার কাজে অনেক পার্থক্য থাকবে, এটা খেয়াল করবেন। জি স্যার। ওকে, তো আখি এটা করা সম্ভব, এইটুকু টাইপ করা? হ্যাঁ ওকে, তাহলে আমি আগামী ক্লাসে এইটুকুই দেখবো যে কে কতটুকু টাইপ করছে। কেউ চুরি করবেন না, দয়া করে কপি পেস্ট করবেন না। কপি পেস্টের কাজ আমি এখনো দেখাইনি, যদি জেনে থাকেন কেউ করবেন না। আপনি এক পৃষ্ঠা লেখেন, একটা লাইন লেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যতটুকু নিজের থেকে লিখবেন ততটুকু আমাকে সাবমিট করবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কাজ করার পরে কাজটা কিভাবে সাবমিট করবেন। যেহেতু আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপেই সাবমিট করেন, কোনো অসুবিধা নেই, আমি দেখাই দিচ্ছি কিভাবে সাবমিট করবেন। ফেসবুক গ্রুপে যাবেন, এরপরে মেসেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে হয়ে গেছে, মেসেজে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার যে গ্রুপ, এই যে দেখেন, এই গ্রুপে আসবেন। আর তার আগে হচ্ছে যেহেতু আমরা কাজটা সেভ করব, দেখেন এই কাজটাকে আমি সেভ দিই, কন্ট্রোল-S দিলাম, অথবা হচ্ছে এই জায়গা থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আমি কেটে দিলাম। আমি কোথায় সেভ করছি সেটা তো আমি জানি। তো কম্পিউটার থেকে আপনি হচ্ছে এই যে দেখেন, আপনি যখন মেসেঞ্জারে আসছেন, এই যে মেসেজ অপশনটাতে, তাহলে দেখেন এইখানে প্লাস নামের যে একটা অপশন আছে, দেখেন এই মেসেজের ডান পাশে, এখানে ক্লিক করে দেখেন আপনি এখান থেকে কি কি অ্যাটাচ করতে পারবেন। ছবি অ্যাটাচ করতে পারবেন, স্টিকার অ্যাটাচ করতে পারবেন, তারপরে GIF যেটা, এটা অ্যাটাচ করুন। তো আপনি অ্যাটাচ ফাইলে যাবেন। এই অ্যাটাচ ফাইলে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এখন কোন জায়গা থেকে এটা অ্যাটাচ করবেন। আমার যেখানে সেভ করা আছে, আমি আগেই বলছি দয়া করে কেউ ডেস্কটপে সেভ করবেন না, এটা কিন্তু আমি আগামী ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখবো কোথায় সেভ করছেন। তো আমার হচ্ছে ডি ড্রাইভের মধ্যে BCEV ক্লাস 2 এর মধ্যে ক্লাস 4 এর মধ্যে আমি সেভ করছি, ক্লাস 4 নিউ। এই দেখেন ক্লাস 4 নিউ দিলাম, দেন হচ্ছে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর ওপেন দিলাম। আমার কিন্তু ক্লাস 4 নিউটা এখানে চলে আসছে। এখন জাস্ট এখানে পাঠাই দিলে আমার এটা কিন্তু আপনাদের সবার কাছে চলে গেছে। তো সবাই যারা কাজ করবেন দয়া করে কাজের নাম দিবেন, কাজের নামের প্রথম এর নামটা দিবেন আপনার নিজের নাম, তারপর হচ্ছে কাজের ক্লাসের নাম, ক্লাস 4 ক্লাস নাম দিবেন। তাহলে হচ্ছে যদি শুভ কাজটা করে তাহলে লিখবে শুভ, লিখবে হচ্ছে শুভ স্পেস দিয়ে ক্লাস 4। ওকে, এতটুকু দিলেই হবে। আর এরপরে যদি আপনি কিছু লিখতে চান, ক্লাস 4 টেস্ট হ্যান ত্যান যা ইচ্ছা আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে শব্দগুলো যেন মার্জনীয় হয়, দেখার মতন হয়। ওকে, তাহলে সবাই ভালো থাকেন নাকি? আর স্যার, কারো একটা কোনো প্রশ্ন? প্রবলেম আছে। হ্যাঁ শিওর, অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে যে আমার তো স্যার ওয়ার্ডে কোনো কাজ করতে পারতেছি না, আমার সাইন ইন চাচ্ছে বা ক্রিয়েট অ্যাকাউন্ট চাচ্ছে, হুম, কি করবো ওটা? ওটা কিছুই করতে হবে না। যে সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে ওটা ডাউনলোড হোক, ডাউনলোড হলে রাতে আমাকে নক দিন, আমি ইনস্টলের ব্যবস্থা করে দিব। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আখি কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, আয়েশা আক্তার কোনো কোশ্চেন আছে? না নেই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করি, এবং কাজগুলো করবেন, প্রচুর কাজ করতে হবে। এই জায়গাটা থেকে যদি না শিখতে পারেন তাহলে কিন্তু মানে জীবনে কিন্তু প্রতিদিন একটা একটা দিন চলে যাচ্ছে, একদিন বেড়ে যাচ্ছে বয়স, জানি না কে কখন মারা যায়, কিন্তু কাজটা শিখেন, ঠিক আছে? আল্লাহর কাছে যদি কোনো কোশ্চেন করে লিখিত জবাব দিবেন, যে স্যার আল্লাহ আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড শিখে আসছি, এখানে লিখিত জবাব দিচ্ছি। আল্লাহ হাফেজ, মজা করতেছি, সরি। ভালো থাকবেন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।